একটু সময় দিতে হবে আমি জানি, তো তার জন্য অপেক্ষা করছি। অনেক দিন এগুলো করা হয় না, যার ফলে সেট আপও ওইভাবে ঠিকঠাক করা নাই। সম্ভবত সব ঠিকঠাক আছে, তারপরেও কারো মন্তব্য পেলে শুধু এটুকু জানালেই হবে যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমাকে বেশ ছোট করে দেখা যাচ্ছে, আর স্ক্রিন দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাকে দেখার দরকার নেই, আমাকে আসলে দেখা যাচ্ছে কি না ওইটাও এত গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যা বলবো সেটা আসলে কতটা। আচ্ছা, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়েছে কেউ কেউ আবার। আচ্ছা, শোনা যাচ্ছে, তার মানে সব কিছু ঠিক আছে, আমাকে আর চিন্তা করতে হচ্ছে না, তার মানে আমার সেট আপ ঠিক আছে। তো মূল কথায় আসি, যেহেতু আমরা একটা নতুন কিছু শুরু করতে যাচ্ছি, সুতরাং যেমনটা আমি বলেছি যে একটা ক্লাস তখনই শিক্ষণীয় হয় এবং প্রাণবন্তও হয় যখন উভয় পক্ষ কথা বলে। যদিও আমাদের এখানে অনেক রকম সমস্যা আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমি আসলে কাউকে অভিযুক্ত করছি না বা দোষারোপ করছি না, এটা আগের থেকে হয়ে আসছে, যার ফলে এইরকম যে এক পক্ষ বলে যায় আর এক পক্ষ শুনে যায়। তো আপনাদের যেহেতু সরাসরি কথা বলার সুযোগ নেই, কিন্তু এই সুযোগটা আছে যে কমেন্ট করার সুযোগ আছে। তো আচ্ছা, জুয়েল বলছে শোনা যাচ্ছে না। অন্য কারো কি সমস্যা হচ্ছে? আজহার উদ্দিন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুতুবুদ্দিন বলছে ওকে। আহমেদ খান মনির বলছে শোনা যাচ্ছে। তারপরে অভিমানী মেয়ে, আচ্ছা সেও বলছে শোনা যাচ্ছে বা ঠিকঠাক আছে এখন। পরে এসে জুয়েল সরকার বলছে শোনা যাচ্ছে না। তো আবার একটু আপনারা কেউ রিকনফার্ম করতে পারেন যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, কারণ উদ্দেশ্য ব্যাহত হলে তো চলবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাই যেন কথাগুলো শুনতে পারে, বুঝতে পারে এবং কিছুটা শিখতে পারে। আচ্ছা, ভলিউম কম লাগছে, আমি এখন কাছাকাছি আসলাম মাইক্রোফোনের। এখন কিংবা সব তো বাড়ানো আছে, ভলিউম কিংবা গেইন সব বাড়ানো আছে। আচ্ছা, নাজনীন খানম বলছে স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, না ক্লিয়ার শোনা যাচ্ছে, অভিমানী মেয়ে বলছে। আচ্ছা, যার যে নাম আছে আমি সেটাই বলছি, কারণ আমি তো আসলে কারো। আচ্ছা, বলছে এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ ফর ইউর ইনফরমেশন। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের প্রথমে ঠিক করতে হবে যে আমরা আসলে, যেমন আমি একটা ভোটের ব্যবস্থা করেছিলাম এবং আপনারা প্রথমে দেখছিলাম যে অলমোস্ট 50-50 হচ্ছিল। গ্রাফিক ডিজাইন এগিয়েছিল প্রথম দিকে, তারপরে 50%, এবং তারপরে দেখলাম যে ইংলিশ এগিয়ে গেল এবং ইংলিশ বিজয়ী হলো। ব্যাপার না, আসলে গ্রাফিক ডিজাইনও মাঝে মধ্যে আলোচনা করব, যেহেতু গ্রুপটা আসলে বলা যায় গ্রাফিক ডিজাইন রিলেটেড, যেহেতু আমার আইডেন্টিটি মিনিমালিস্ট বস। আই থিঙ্ক ইউ অল নো অ্যাবাউট ইট। তো আমি যেটা চেষ্টা করব সেটা হলো বেশিরভাগ ক্লাস ইংলিশে হবে, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে গ্রাফিক ডিজাইন রিলেটেড, বিশেষ করে
এমন হয় না যে একটা কিছু আসলে এমন হয়ে গেছে, বর্তমান সময়টা এমন হয়ে গেছে যে আহ, প্রচুর রিসোর্স, আপনি ইউটিউব বলেন, গুগল বলেন, এই চ্যাট জিপিটি বা এআই টেকনোলজি আসার পরে তো সব কিছু আসলে অনেক সহজ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে যে আপনি যদি একটু স্মার্ট হন তাহলে আপনার জন্য রিসোর্স পাওয়া আসলে কোনো ব্যাপার না। রিসোর্স বলতে সে টিউটোরিয়াল বলেন, হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন অর ইংলিশ অর এনিথিং, একটু যদি আপনি স্মার্ট হন তাহলে আপনার জন্য রিসোর্সের অভাব নেই, আপনি খুব স্মুথলি যে কোনো কিছু আপনি শিখতে পারবেন। আচ্ছা, তো আমার আয়োজনটা এই জন্য করা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা স্টার্টিং বুঝতেই পাচ্ছেন, কাইন্ড অফ ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউসিং। তো যার ফলে আজকের কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে পরের কথাগুলো বুঝতে এবং ক্লাসগুলো কেমন হবে এগুলো আপনাদের একটু বুঝতে সহজ হবে। যেমন হচ্ছে, আমার মনে হয় এখানে যারা আছেন সবাই কম বেশি, সে ইংলিশ বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, হয়তো বা গ্রাফিক ডিজাইনটা একটু অন্যরকম, যারা প্রফেশনাল কিছু করতে চায় অ্যাজ এ প্রফেশন, যারা গ্রাফিক ডিজাইন নিতে চায় তারা হয়তো এটা চেষ্টা করেছে বা এখনও চেষ্টার মধ্যে আছে। কিন্তু ইংলিশটা তো আসলে ইউনিভার্সাল, সবাই শিখতে চায়, সবাই একটু ইংরেজিতে কথা বলতে চায়, একটু ইংরেজিতে লেখালেখি করতে চায়। এটা এমন নয় যে হাই হ্যালো বললাম তারপরে থেমে গেলাম, ব্যাপারটা যেন এমন না হয়। আমার কাছে মনে হয় যে কোনো কিছু শিখলে সেটা একটু ভালো করে শেখা উচিত। আমি সহজে উচিত বলি না, কিন্তু আমি বললাম কারণ হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ, জীবনের ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। যে যে কোনো কিছু শেখার সময় আপনি যা কিছুই শেখেন না কেন, হতে পারে যে ইউ আর এ ভার্সেটাইল জিনিয়াস, দ্যাট মিনস ইউ ক্যান লার্ন মেনি থিংস ইন ইউর লাইফ। কোনো সমস্যা নেই, আপনি আসলেই অনেক কিছু শিখতে পারেন, কিন্তু প্রথমে আপনাকে একটা জিনিস শিখতে হবে। ধরেন আপনি ইংরেজি শিখবেন, ইংরেজিটাই ভালো করে শেখেন। আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, গ্রাফিক ডিজাইনটাই ভালো করে শেখেন। তারপরে ধরেন আপনি মোশন ডিজাইন শিখবেন, কোনো সমস্যা নেই। এই যে গ্রাফিক ডিজাইনটা যখন ভালো করে শিখে যাবেন দেখবেন ওইটা আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। তো আমি আজকে যেহেতু ইংলিশ নিয়ে কথা বলবো, এরপরের ক্লাসগুলোতে সরাসরি আমি ক্লাসে যাব, অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো, ইংলিশের কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি চাইবো যে আপনারা একটু বিস্তারিত কথা শোনার জন্য একটু প্রস্তুত হয়ে বসবেন। না হলে হয় কি, যেটা বলছিলাম যে শেখার চেষ্টা কিন্তু এই জীবনে কম হয়নি। আমি দেখেছি একটা ছেলে মেয়ে, আমি কারো নাম বলবো না, আমি আসলে ব্যক্তিগতভাবে কথা বলাই পছন্দ করি না। দেখা যায় যে একটা ছেলে মেয়ে মাস্টার্স পাশ করেছে, হয়তো বা ইংরেজিতেই পড়াশোনা করেছে, তারপরেও সে কোথাও যাচ্ছে স্পোকেন শেখার জন্য। তো এর দ্বারাই আসলে কি বোঝায়, তার মানে সে আসলে কি শিখেছে? যতটা না শিখেছে তার চেয়ে কথা হচ্ছে যে তাকে কি শেখানো হয়েছে, তাকে কি শেখানো হয়েছে সেটা বেশি গুরুত্বপূর্ণ যে সে কতটা শিখেছে তার চেয়ে। কারণ হচ্ছে, আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি এভাবেই সব কিছু, আই উইল ট্রাই টু এক্সপ্লেইন এভরিথিং কোয়াইট ইলাবোরেটলি। তো যেমন আমি এখন একটু বোঝাতে চাচ্ছি, আমি আবার মানে আই এম এ লোটাস ইটার, মেবি পিপল হু নো মি, যারা আমাকে আসলে জানে, দে আর কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দ্য টার্ম লোটাস ইটার, মানে আত্মভোলা আর কি। এভরি মোমেন্ট আই ফরগেট, এক কথা বলতে বলতেই দেখা যায় যে আমি ভুলে যাই যে এই এখনই কি বলছিলাম। তো যেটা বলছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হচ্ছে যে যারা আসলে শেখান। যেমন হচ্ছে একটা উদাহরণ দিই আমি, দেখেন আমি আঁকছি, এই জন্যই আমি ইলাস্ট্রেটর বের করে রাখছি। ধরুন, যদিও আসলে এত বুঝতেই পারছেন যে এটা তো ডিজাইনের ক্লাস নয়, ধরুন এটা একটা প্লেট, বোঝা যাচ্ছে তো অনেকটা, একদম ফ্ল্যাট একটা প্লেট। আবার ধরুন এটা একটা গ্লাস। ও আচ্ছা, একটু বেশি স্মুথ করা আছে যার কারণে
আচ্ছা এরকম রাখি। ধরুন এটা হচ্ছে একটা বোতল। এখন একটা আহ, একটা গল্প ছোটবেলায় আমরা পড়ছিলাম না, কাক আর শিয়ালকে সম্ভবত দাওয়াত দেওয়া হয়েছিল, এরকম একটা গল্প ছিল না? তো কাককে যদি প্লেটে খাবার দেওয়া হয় আর শিয়ালকে যদি বোতলে খাবার দেওয়া হয়, তাহলে দুইজনের কেউ কি খেতে পারবে? অথচ দুইটাই কিন্তু খাদ্য ছিল। ঠিক শিক্ষকের দায়িত্বটা হচ্ছে এই রকম। কি ধরনের মানে স্টুডেন্টরা এক একটা এক এক রকমের কন্টেইনার। যদিও আপনাদেরকে আমি তো সরাসরি কথা বলতে পারবো না, যার কারণে আমি বুঝতে পারবো না। এটা অনলাইন ক্লাসগুলোর মানে আপনারা জানেন যে সব কিছুরই আসলে সুবিধা এবং অসুবিধা দুই দিকই আছে। তো এখানে এরকম অসুবিধা একটু আছে, সেগুলো আপনাদের মন্তব্যের মাধ্যমে জানাতে হবে। আপনাদের যা মনে আসবে, একদম যা জানতে চান কোনো একটা বিষয়ে যখন আমি কথা বলবো ওই বিষয়ে, কারণ অন্য জায়গায় গেলে হবে কি দেখা যাবে যে তখন লাইনচ্যুত হয়ে যাব। এক ক্লাসে যদি অনেক বিষয় নিয়ে কথা বলি তখন দেখা যাবে যে আপনারাও রিলেট করতে পারবেন না এবং আমার জন্যও কষ্ট হয়ে যাবে অনেক দিকে যাওয়া। আচ্ছা, তো এই যে কন্টেইনার অনুযায়ী, ধারক অনুযায়ী স্টুডেন্টদের মেধা যেরকম সেই অনুযায়ী আসলে তাদেরকে দিতে হয় যে আসলে তারা কি নিতে পারবে। আচ্ছা, তো তাহলে আমি যেটা বলছিলাম যে আমরা যেটা করব, যেমন ধরুন আপনাদেরকে সহজ একটা প্রশ্ন করি। আমরা জানি সাউন্ড নিয়ে আমরা যখন কথা বলি, একদম ছোট একটা জিনিস থেকে আসি, অর্থাৎ ধ্বনি যেটাকে বলা হয় সাউন্ড। এর মধ্যে আমরা যখন বর্ণ অনুযায়ী চিন্তা করি, অ্যালফাবেটটাকে দুই ভাগে ভাগ করি, তখন আমরা একটা সাউন্ড অনুযায়ী দুই ভাগ করি। একটা হলো ভাওয়েল, আর একটা হচ্ছে কনসোনেন্ট। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সেটা হলো শুরুতে শেখার সময়ে একেবারেই চিন্তা করবেন না যে আপনার ইংরেজি কি ব্রিটিশদের মতো হচ্ছে না আমেরিকানদের মতো হচ্ছে, কিংবা আপনার উচ্চারণ ঠিক হচ্ছে না হচ্ছে না। আপনারা দেখবেন আপনাদের সামনে অনেক রকমের ভিডিও আসে, আপনারা দেখবেন যে একটা ভিডিওতে বলতেছে যে টি এর উচ্চারণ কিন্তু ট হবে না, ঠ হবে। একদম ভুল কথা। টি এর উচ্চারণ যে ট হবে না ঠ হবে, একদম ভুল কথা। আপনারা লিখে রাখতে পারেন, যে কেউ বলুক না কেন কথাটা ভুল। যেমন হচ্ছে বলা হয় কে এর উচ্চারণ ক হবে না খ হবে, কথাটা একদম ভুল। কেন ভুল? যারা মুসলমান আছেন তারা এই কথাটা জানার কথা যে কোরআনকে উচ্চারণ দেখে দেখে, বাংলা উচ্চারণ দেখে দেখে পড়তে নেই। কারণ কি? কারণ হচ্ছে একটা ভাষাকে অন্য ভাষায় আসলে উচ্চারণ করা সম্ভব নয়। একটা ভাষাকে অন্য ভাষায় উচ্চারণ করে লেখা সম্ভব নয়, এবং কোনো মানুষ আপনাকে কোনো দিনই কোনো ভাষার নেটিভ স্পিকার বানাতে পারবে না, এটা সম্ভব নয়। আপনি তখনই কিছুটা শিখতে পারবেন, তখনই কিছুটা কাছাকাছি যেতে পারবেন যখন আপনি ওই নেটিভ স্পিকারদের সাথে কথা বলবেন। সেই সুযোগ কি আমাদের খুব একটা আছে? সুতরাং কেউ যদি টিকে ট বলে কোনো সমস্যা নেই। একটু শুনতে মনে হবে যে বাংলাদেশি, সমস্যা নেই তো, আপনি তো বাংলাদেশি, আমি তো বাংলাদেশি। অতএব শুরুতে উচ্চারণ নিয়ে চিন্তা করলে আপনার আর ইংরেজি শেখা হবে না। আপনাকে মনে রাখতে হবে আপনি একজন বাংলাদেশি, এবং আপনার ইংরেজি প্রথমত বাংলাদেশিদের মতোই হবে। আপনি যদি বিভিন্ন ধারাভাষ্য দেখে থাকেন, আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজের মানুষরা একরকম কথা বলে, পাকিস্তানের মানুষরা একরকম কথা বলে, সাউথ আফ্রিকার মানুষরা একরকম কথা বলে। আমি ক্রিকেটের ধারাভাষ্যের কথা বলছি আর কি, যেহেতু সাধারণত
ক্রিকেটের ধারাভাষ্যগুলো ইংরেজিতেই দেওয়া হয়। তো দেখবেন এক একজনের উচ্চারণ কিন্তু এক এক রকম। উচ্চারণ বলতে এটাকে কি বলবো, অ্যাকসেন্ট বলা যেতে পারে। উচ্চারণ মূলত একরকমই হয়, প্রোনাউন্সিয়েশন যেটা। আচ্ছা, অনেক কথা আমরা ধীরে ধীরে সব জানবো, কিন্তু এটা আপনাদেরকে একটু সাবধান করে দিলাম, আপনারা প্রথম দিকে উচ্চারণ নিয়ে একেবারেই চিন্তিত হবেন না। কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে? মানে সব কিছু মিলতেছে কি? কোনো জায়গায় সমস্যা হলে জানাবেন, কিন্তু না হলে তো আমি বুঝতে পারবো না। আমি যেহেতু দুইটা মনিটর আছে, তো আমি একটাতে কাজ করছি আর একটাতে আপনাদের মানে মন্তব্য দেখছি, সামনেই আছে। অতএব কোনো রকম সমস্যা হলে জানাবেন, আমি সেটা সাথে সাথে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন এই যে ভাউল অ্যান্ড কনসোনেন্ট, এই দুটার সাথে রিলেটেড হচ্ছে এ আর অ্যান। আর দিটা তো ভিন্ন জিনিস, দি বা দা এটা তো ভিন্ন জিনিস, আমরা এগুলো সম্বন্ধেও শিখবো। কিন্তু এখানে একটু অন্যরকম কিছু আমি বলতে চাচ্ছি। আপনারা নিজেদেরকে এই প্রশ্নটা করুন তো, আপনারা কি কখনো শুনেছেন, আপনারা এটা জানেন যে যদি ভাউল সাউন্ড হয়, অনেকে জানেন হয়তো যে ভাউলের আগে অ্যান বসে, অর্থাৎ শব্দের শুরুতে যদি ভাউল থাকে তার আগে অ্যান বসে, আর শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে আসলে এ বসে। ব্যাপারটা আসলে এইরকম নয়। আচ্ছা, সব ঠিকঠাক আছে, ধন্যবাদ। তো ব্যাপারটা আসলে এইরকম নয়। তাহলে কি ব্যাপারটা হলো, সাউন্ডের উপরে নির্ভর করে। যদি যেমন আমরা জানি যে ধরুন আমরা লিখলাম আমব্রেলা, আমব্রেলা, এর আগে কিন্তু আমরা অ্যান লিখি। কিন্তু আমরা যদি ইউনিক লিখি, ধরুন আমরা বললাম যে ইউনিক আইডিয়া, তো তার আগে আমরা কিন্তু অ্যান বলবো না, এ বলবো। কারণটা কি? কারণ হচ্ছে কারণটা হচ্ছে এই যে ইউ এর যে সাউন্ড, এটার পার্থক্যর জন্য। যখন কোনো শব্দের প্রথমে যে বর্ণটা থাকে সেই বর্ণটার সাউন্ড যখন ভাউলের মতো হয়, সাউন্ড নট দ্য লেটার, সাউন্ড যখন ভাউল হয়, ভাউলের মতো হয়, মানে স্বরবর্ণ বাংলায় যেটাকে আমরা বলি, তখন তার আগে অ্যান হয়। মানে ভাউল থাকলেই তার আগে অ্যান হয় না, ভাউল সাউন্ড থাকলেই কেবল, মানে কনসোনেন্টটাও যদি ভাউলের মতো উচ্চারিত হয়, যেমন আমরা বলি যে আওয়ার, দেখেন এখানে কিন্তু এইচের উচ্চারণ, যেমন আমরা যদি বলি হর্স, HORSE, খেয়াল করুন তো, এই হর্স শব্দের মধ্যে যে এইচের উচ্চারণ হ, কিন্তু এই আওয়ার শব্দের মধ্যে কি এই এইচের উচ্চারণ আছে? নেই। এখানে এইচের উচ্চারণ নেই, এই ও থেকে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে অমিটেড, ইলিপ্টেড, এইরকম কিছু, অর্থাৎ এটা হচ্ছে সাইলেন্ট লেটার। তো এই যে, আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা দেখছে না, জুয়েল সরকার বলছে। আচ্ছা, শামীম হোসেন, মুস্তফা কামাল, আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তার মানে এই যে ও থেকে শুরু হয়েছে, যেহেতু ওটা হচ্ছে ভাউল বা স্বরবর্ণ তৈরি করে, স্বরবর্ণের যে উচ্চারণ এমন কিছু তৈরি করে, সেই জন্য এই HOUR আওয়ার শব্দের আগে অ্যান হয়। কিন্তু এই পর্যন্ত আপনারা জানেন, কিন্তু এখন যে প্রশ্নটা আমি আপনাদেরকে করব, সেই প্রশ্নটা আপনাদের কাছে শুনবো যে এটা কি কখনো শুনেছেন যে ভাউল সাউন্ডের আগেই কেন অ্যান হবে, আর কনসোনেন্টের আগেই কেন এ হবে? এই প্রশ্নটা কি কখনো আপনারা কাউকে করেছেন, বা আপনাদেরকে কেউ করেছে, বা কোনো টিচার আপনাকে বলেছে কখনো? এই প্রশ্নটা বুঝতে পারছেন কি?
এটার উত্তর একটু শুনতে চাই, সবাই লিখবেন। যে ভাউলের আগে যে আমরা অ্যান বসাই, কেন বসাই আমরা জানি, কিন্তু ভাউল থাকলেই কেন অ্যান বসাতে হবে, কেন ভাউল থাকলে অ্যান বসাতে হবে, আর কনসোনেন্ট থাকলে কেন এ বসাতে হবে, আমি এইভাবেই একটু বিস্তারিত বলতে চাই। আপনাদের তাতে আপত্তি আছে কিনা ইন ডিটেইলস একটু বলতে চাই। আপনারা জীবনে যা শিখেছেন আল্লাহ চাইলে তার চেয়ে ভালো কিছু শিখবেন। যে যেখান থেকে দেখছেন, যেখান থেকে শিখছেন, যদি কন্টিনিউ করতে পারেন, আমি আশা করি আল্লাহ চাইলে ভালো কিছু শিখবেন। কিন্তু যে সমস্যাটা বেশিরভাগ মানুষের হয় সেটা হলো বেশি দিন ধৈর্য ধরে থাকতে পারে না। কিন্তু এ কথা মনে রাখা ভালো যে আপনি যদি ভালো কিছু শিখতে চান তাহলে আপনাকে একটু সময় দিয়েই শিখতে হবে। যেমন আজকে আমি একটা নোট লিখেছি গ্রুপে, আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝবেন, যেখানে আমি লিখেছি যে শেখাটা হচ্ছে অনেকটা কোনো একটা জায়গায় যাওয়ার মতো, যেতে যতটা সময় লাগে আসতেও ততটা সময় লাগে। যদি যোগাযোগের মাধ্যমটা এক হয়, গতি যদি এক হয়, ঠিক সেই রকম শেখাটাও এরকম যে আপনি যত দ্রুত শিখবেন তত দ্রুত ভুলে যাবেন, যত সময় নিয়ে শিখবেন তত বেশি আপনি সময় পাবেন, ভুলে যাওয়ার জন্য আপনার তত বেশি সময় লাগবে। সুতরাং যা কিছুই শেখেন না কেন একটু সময় নিয়ে শিখবেন। এখন আপনার মনে হবে যে আমার তো 3 মাস পরেই এটা করতে হবে ওটা করতে হবে, একটু চিন্তাটাকে ঘুরিয়ে নেন না। জীবনের অনেকটা সময়ই তো নষ্ট হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, অনেক জায়গাতেই অনেক রকম সময় নষ্ট করেছেন। এবার না হয় আরও একটু সময় কিছুদিন নষ্ট করে দেখেন, তারপরে দেখেন লাভ হয় কিনা। যেমনটা বলছিলাম যে শিখতে হলে একটু ভালো করেই শিখতে হয়, কোনো কিছুর গভীরে গিয়ে শিখতে হয়। যেমন যে প্রশ্নটা করলাম, আমি জানি না, আচ্ছা একজন বলছে কাউকে জিগাইনি স্যার এই পর্যন্ত। আচ্ছা, সমস্যা নেই। আমি আমার জানা মতে আমাকেও কখনো কেউ এই প্রশ্ন করেনি। আমি নিজের কাছে নিজে প্রশ্ন করেছি যে আচ্ছা আমরা যে এই ভাউল সাউন্ডের জন্য আমরা যে অ্যান লিখি আর কনসোনেন্ট সাউন্ডের জন্য যে এ লিখি, এটা কেন লিখি? এরকম অনেক বিষয়ই আছে যেগুলো কখনো আমার জীবনে আমি শুনিনি কারো কাছে, কিন্তু আমার মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর থাকা দরকার। সব প্রশ্নেরই উত্তর পাবো আমরা এমন নয়, কিন্তু এত সহজ প্রশ্নের উত্তর পাবো না এমনটা তো হয় না। আচ্ছা একটু উদাহরণ দিই, খেয়াল করে দেখেন। আমরা যখন একটা এই এটাকে লিখছি কনসোনেন্টের আগে, কনসোনেন্টটা আসলে কি? একটা শব্দ লিখি আমি, ধরেন এ ব্যাগ। আর একটা বিষয় সেটা হলো যে যদি কোনো সমস্যা না থাকে, মানে কারো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, যে না আমার প্রোফাইলে মানে কারো ইগো প্রবলেম থাকতে পারে, বিভিন্ন রকমের সমস্যা মানুষের থাকে, এগুলো যদি না থাকে তাহলে লাইভটা শেয়ার করবেন। কারণ হচ্ছে কি, যেমন আমি পিন কমেন্টে লিখে দিয়েছি ভালো কিছু শেয়ার করতে হয়, কারণ ভালো কিছু ছড়ানোর মধ্যে আনন্দ আছে। এই যে প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি, আমি বললাম তো আমি আমার জীবনে আমি কখনো কাউকে করতে শুনিনি, আমি নিজেকেই নিজে প্রশ্ন করেছি এবং এই প্রশ্নটার উত্তর আমি নিজে বের করেছি। আমি কোথাও কখনো দেখিনি, বিভিন্ন রকমের বই পুস্তক আছে, অন্তত 10টা গ্রামার আছে আমার কাছে, দেশি নয়, সব পাশ্চাত্যের, সব ইংরেজি ভাষায় লেখা। তো
কোনো জায়গাতেও আমি এই জিনিসটা দেখিনি। আচ্ছা, তা আমি উত্তর দিচ্ছি, আপনারা একটু মেলায় নেন। যেমন একটা সহজ শব্দ লিখলাম, এ ব্যাগ। এখানে খেয়াল করে দেখেন, এই যে ব্যাগ, এই ব্যাগ শব্দের মধ্যে এই বি এ জি, আগে এই দিকে দেখেন, এর মধ্যে এই ব্যাগ শব্দের মধ্যে 3টা বর্ণ আছে। যেমন আমি তো আসলে কথা বলতে ধরলে অনেক দূর চলে যাই, এটা একটা সমস্যাও হতে পারে। যেমন হচ্ছে আমরা যখন বাংলায় ক লিখি, মানে এগুলো বুঝাইলে হয় কি, তখন মনে রাখাটা সহজ হয়। বাংলায় যখন আমরা ক লিখি, খেয়াল করে দেখুন তো, এটা কি এই স্বরবর্ণ অ ছাড়া লেখা সম্ভব, মানে উচ্চারণ করা সম্ভব? তার মানে এই কর মধ্যে কিন্তু একটা অ লুকিয়ে আছে। তার মানে আমরা যেমন শিখেছিলাম যে ব্যঞ্জন বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, স্বরবর্ণের সাহায্য লাগে এর উচ্চারিত হওয়ার জন্য। ইংরেজিতেও একই ঘটনা। এই বি বর্ণটা, এই বি লেটার, এর পরে যে এ আছে, এই দুটা মিলে ব্যা হয়েছে, কিন্তু এই জির পরে কিন্তু একবারে থেমে গেছে, ব্যাগ। কিন্তু আমরা যখন জি একা একা বলবো, খেয়াল করে দেখেন, তখন কিন্তু এর পরে একটা আই বা ই, যদিও আবার দেখেন আর একটা চলে আসছে, মানে একটা কিছু বললেই ওই রকম আরও অনেক কিছু মনে পড়ে, তো তখন না বললে হয় না। যেমন আপনারা যখন বাংলা লেখেন, খেয়াল করে দেখবেন, অর্থাৎ যারা অভ্র ব্যবহার করেন কিংবা গুগলের কিছু অপশন আছে, অর্থাৎ আপনি ইংরেজি লিখলে সেটা দেখবেন বাংলা হয়ে যাচ্ছে, এটাকে কি বলা হয়? ইউনিকোড বলা হয়। তো এই যে তার সেই জায়গায় আপনি যখন হ্রস্বইকার দেবেন, আসলে বেশিক্ষণ ক্লাস নেওয়াও যাবে না, এগুলো বলে অনেকটা আজকে শেষ করতে হবে, শেষ রাত্রে উঠতে হবে, আপনারা অনেকেই হয়তো জানেন রোজা রাখতে হবে, তো যার ফলে শেষ রাত্রে না হলে আবার উঠতে কষ্ট হবে। আপনারা যারা পারেন, যারা মুসলমান আছেন, আমার মানে দাওয়াত রইল আর কি, চেষ্টা করবেন রোজা করার, যেহেতু শাবান মাস। আর 13, 14, 15 না স্যার, আচ্ছা কাউকে প্রশ্ন করা হয়নি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি উত্তর দিচ্ছি। তো এই যে যখন আপনারা হ্রস্বইকার লিখবেন, সেই সময় আসলে আই লিখতে হয়। যদিও আইটাকে শুনলে কেমন লাগে না, ই শুনলে মনে হয় ই তো ই, অর্থাৎ হ্রস্বই, ই থেকে হ্রস্বই এসেছে, তার মানে মনে হবে যে ই বোধ হয় হ্রস্বই হবে, কিন্তু আসলে তা নয়। ইউনিকোডের যে নিয়ম, যেখানে এগুলো বলা আছে যে আসলে কোন অক্ষর লিখলে কি হয়, সেখানে দেখলে দেখবেন যে আই হচ্ছে হ্রস্বইকার, আই হচ্ছে হ্রস্বইকার, আর ই হচ্ছে একার, এই ই হচ্ছে একার, ঠিক আছে? তো যে জায়গায় আমরা ছিলাম, আমরা যখন দেখছি যে আরও একটা ভালো উদাহরণ আসছে মাথায়, SIGN, বলেন তো এখানে এটার উচ্চারণ কি? যেহেতু আপনাদের সময় লাগবে সেজন্য আমিই বলছি, আপনারা জানেনও, সাইন, SIGN, এই জায়গায় জি এর উচ্চারণ নাই কেন? কারণ হচ্ছে, খেয়াল করে দেখেন, এই এসকে উচ্চারণ করার জন্য, অর্থাৎ এই এসটার বিভিন্ন রকমের উচ্চারণ হতে পারে, অর্থাৎ মূলত এস তো দন্ত স আমরা জানি, কিন্তু এর সাথে যদি SH বসে তাহলে কিন্তু তালব্য স হতে পারে। যদিও ইংরেজিকে বাংলায় লেখার সময় আসলে মূর্ধন্য স এর ব্যবহার নাই, যার কারণে এটা আবার কি বলবো, আবার অন্য আলোচনায় চলে যাব। তারপরে একটু একটু করে শিখে রাখা ভালো। যেমন আপনারা হয়তো অনেক সময় লেখেন MASTER, মাস্টার,
ধরেন এই শব্দটা লিখলেন, কখনোই এটার উচ্চারণ মূর্ধন্য শয়টয় আকার নয়, এটার উচ্চারণ হচ্ছে ম আকার দন্ত শয়টয় আকার র। মানে বিদেশি ভাষাকে যখন বাংলা ভাষায় উচ্চারণ করে লেখা হয় তখন মূর্ধন্য শয়ের ব্যবহার নাই, মূর্ধন্য নয়ের ব্যবহারও নাই। এগুলো বাংলা ব্যাকরণের ব্যাপার, তো সেখানে আমরা ওইভাবে যাচ্ছি না, অল্প একটু আধটু করে শেখাচ্ছি, কারণ আছে। যেমন হচ্ছে এখানে বললাম এসটাকে যখন আমরা উচ্চারণ করছি, খেয়াল করে দেখেন এই এসের পরে আই আছে, যার কারণে কিন্তু যেমন কিছুক্ষণ আগে আমি বললাম ই, এখানে হয়েছে আবার অন্যরকম, এস আই সাই হয়েছে, সাই। আর তার সাথে এন হলেই কিন্তু সাইন হয়ে যায়, এস আই এন। কিন্তু সমস্যাটা হলো ইংরেজিতে তো এস আই এন সাইন নয়, এস আই হচ্ছে এন হচ্ছে সিন, সিন মানে পাপ। সুতরাং আর আপনারা জানেন যে উচ্চারণের পার্থক্যের কারণে, সরি এই স্পেলিং ডিফারেন্ট হওয়ার কারণে সেটার অর্থও আলাদা হয়ে যায়। ঠিক যেমন এখানে, তো এখানে আমরা যেখানে ছিলাম সেটা হলো, খেয়াল করে দেখেন এই এসের ডান পাশে একটা ভাউল আছে, এবং আপনি যত কিছুই দেখবেন যেখানেই সব উচ্চারিত হচ্ছে সব জায়গায় একটা কনসোনেন্টের সাথে একটা ভাউল আছে। সমস্যাটা হয় তখনই যখন পরপর দুইটা কনসোনেন্ট হয়, যেমন এখানে দুইটা কনসোনেন্ট। তো দুইটা কনসোনেন্ট এরা একসাথে কেমনে উচ্চারিত হবে? উচ্চারিত তখনই হবে যেমন বাংলায় যখন আমরা লিখি, আপনি খেয়াল করে দেখবেন সব অক্ষরকে সব অক্ষরের উপরে আপনি উঠাই দিতে পারবেন না। যেমন ধরেন ম একটা বর্ণ, প্রান্তিক যে অক্ষরগুলো অর্থাৎ প ফ ব ভ ম, আপনি দেখবেন এই মটা যদি যুক্ত বর্ণ হয়ে উপরে উঠে যায়, তাহলে আমি এটা নিয়ে কয়েক বছর আগে ভিডিও করছিলাম, আমার এ হাউস অফ কনফিডেন্স একটা চ্যানেল ছিল, সেখানে আছে বিস্তারিত বর্ণনা আছে। তো প ফ ব ভ দেখবেন ঠিক ওই কয়টার ওপরেই শুধু উঠে যায়, অন্য কারো উপরে উঠতে পারবে না। ঠিক সেই রকম যখন আমরা এ এন ডি বলি, খেয়াল করে দেখেন এই যে এন ডি দন্ত নয়ে ডয়ে কিন্তু একটা, যদিও মধ্যম নয় ডয়ে হবে, যদিও এটা নিয়ে পরের দিকে আবার একটু ঝামেলা আছে, অত বাংলা ব্যাকরণে অতটা আমি যাচ্ছি না, তখন সবগুলাই ফেলবেন আপনারা। তো দেখেন আছে কিন্তু এন আর ডি মিলে একটা যুক্ত বর্ণ হয় কিন্তু দন্ত নয় ডয় অ্যান্ড। কিন্তু আপনি দেখেন তো এই যে জিএন এটাকে যদি আমরা যুক্ত বর্ণ করতেও যাই, যদিও আসলে যেমন হচ্ছে গয়ে নয়ে রুগ্ন বানান এরকম আছে, মানে কি বলবো, একটা বলতে যাই এত কিছু বের হচ্ছে যে আসলে সব বলা মুশকিল, মনে থাকবে না। তো প্রয়োজন হলে ভিডিওটা একটু আবার দেখবেন। তারপরে আসলে উদ্দেশ্য তো শেখা, অতএব অনেক কিছু যদি শেখা যায় খারাপ কি। যেমন আমি বলেছি যে আমি চেষ্টা করব যতটা বিস্তারিতভাবে বলা যায় প্রত্যেকটা বিষয় নিয়ে, আমি যা নিয়ে আলোচনা করব, ধরেন একদিন নাউন নিয়ে হয়তো আলোচনা করব, নাউনের 12টা বাজিয়ে ছাড়ব। আপনারা যদি একটু সঙ্গ দিতে পারেন, যদি একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক, জানি না, অনেক বলা মুশকিল, কারণ এক একজনের পছন্দ এক এক রকম। আচ্ছা, তো যার ফলে এই জি আর এন যেহেতু দুইটা কনসোনেন্ট, এর মাঝখানে যদি আরেকটা ভাউল থাকতো তাহলে এই জির উচ্চারণও হতো, এনের উচ্চারণও হতো। সমস্যাটা হয় এই জায়গাতেই, যখন দুইটা ভাউল এক জায়গায় হয় তখন খেয়াল করে দেখেন এফ ডাবল ও এল ফুল, ধরেন এটা আমরা বললাম, আবার এফ ইউ ডাবল এল ফুল, এটাও ফুল এটাও ফুল। পার্থক্য কি? পার্থক্য আছে, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো ঠিক ওইভাবে খেয়াল করা হয় না, কিন্তু
এবার একটু খেয়াল করেন, আপনি যখন আপনার যে জুনিয়র কেউ, ছোট কেউ, আপনারা তো ধরেন কেউ কেউ বাবা হয়েছেন, কেউ কেউ বড় ভাই, এরকম অনেকেই আছেন আর কি, আপনাদের ছোট অনেকেই আছে। তো তাদেরকে যখন কিছু আপনি শেখাতে যাবেন, সেই সময়ে আপনি যদি অনেক তথ্যবহুল কথা বলতে পারেন, দেখবেন আপনি অনেক আনন্দ পাবেন। আপনি আপনার বন্ধুর সাথে যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন, আপনার কাছে যদি অনেক তথ্য থাকে, আপনি দেখবেন অনেক কথা বলতে পারবেন এবং আপনার ভাল লাগবে কথা বলতে। আর আপনার মাথায় যদি কিছুই না থাকে, অন্যেরাই শুধু কথা বলে যায়, দেখবেন ওখানে অংশগ্রহণ করতে আপনার ইচ্ছে করবে না, আপনার ভালো লাগবে না। তো দেখেন এখানে দুইটা ভাউল আছে, এখানে দুইটা ভাউল আছে। আবারও বলছি, ভালো কিছুকে শেয়ার করতে হয়। যদি মনে করেন যে আমি ভালো কিছু করছি, তাহলে লাইভটা শেয়ার করুন। আপনার কারণে অন্য কেউ উপকৃত হতে পারে। আমি যেমন আপনাদের কারণে উপকৃত হচ্ছি, কিছু না হোক অন্তত দোয়াটা তো পাবো, আর কিছু তো পাবো না, দোয়াটা তো পাবো, যথেষ্ট। খালি যথেষ্ট না, মোর দেন এনাফ। তো আপনারাও যদি কাউকে এখানে অংশগ্রহণ করতে বা কি বলে একটা ভালো কাজে যদি অংশগ্রহণ করতে সহযোগিতা করেন, তাহলে আপনিও কিন্তু মানে ইন রিটার্ন ইউ মাস্ট হ্যাভ সামথিং, আপনিও কিছু পাবেন। তো এই যে এখানে যেটা বলছিলাম যে বিটা শুরুতে দেখেন, এখানে এ হচ্ছে একটা ভাউল, তারপরে কনসোনেন্ট, একটা ভাউল, তারপরে একটা কনসোনেন্ট। তো এখানে যেটা বলছিলাম সেটা হলো যে দুইটা ভাউল আছে। তো দুইটা ভাউল মানে অনেকেই ভাওয়েল বলে, কিন্তু যদিও উচ্চারণ নিয়ে কথা বলছি না, কিন্তু আবার কারো মনে হতে পারে যে স্যার বারবার ভাউল বলছে কেন, আসলে ভাউল এটার উচ্চারণ, ভাওয়েল নয়। তারপরে আপনারা যদি অভ্যস্ত হয়ে থাকেন বলতে থাকেন, এতে করে জেল জরিমানা কিছু হয়ে যাবে না। শেখার সময় অনেক ভুল হবে, শিক্ষার্থী ভুল করবেই, আর মানুষ হিসেবে শিক্ষকও ভুল করবে, তবে সেটার পরিমাণ হবে খুব কম, খুব কম। আচ্ছা, তো এখানে যেহেতু দুইটা ভাউল আছে, দুইটা স্বরবর্ণ আছে, তার মানে এটাকে এইভাবে একটু উচ্চারণ করতে হবে, ফুয়েল। এই ওটা একটু টেনে বলতে হবে, কিন্তু এখানে যেহেতু একটা ভাউল আছে, এটা হচ্ছে সরাসরি ফুল। ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু আমরা উচ্চারণ নিয়ে বলছি না, সেই জন্য এখানে গেলাম না। তাহলে সমস্যাটা কি, যে দুইটা কনসোনেন্ট যখনই হয়, আর একটা উদাহরণ দিই, দেখেন আপনাদের অনেক পরিষ্কার হয়ে যাবে। একটা শব্দ আছে নাউন, প্রোনাউন, তারপরে কি অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখেন, জে সি ADJECTIVE, এটার উচ্চারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ অ্যাডজেক্টিভ বলে, এটা তা নয়, এটার উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। একেবারে অ্যাডজেক্টিভ নয়, অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ডিটা অনেকটা এই জের মতো উচ্চারণ হয়ে যাবে। এটা কেন বলছি, কারণ হচ্ছে ওই যে কেন এ হয়, কেন অ্যান হয়, এটা শেখানোর জন্য। সেটা হলো, খেয়াল করে দেখেন, এই ডি এবং জে দুটাই কিন্তু কনসোনেন্ট, দুটার মাঝখানে কিন্তু কোনো ভাওয়েল নেই, যার কারণেই এদের একজনকে বিসর্জন দিতে হবে, এবং সাধারণত প্রথমটাই বিসর্জিত হয়, প্রথমটাকেই বিসর্জন দেওয়া হয়, তাকে বিসর্জন দিতে হয়, যার কারণে কিন্তু ওটা একবারে হাওয়া হয়ে যায় না। ওইটা হয় কি, পরের যে বর্ণটা আছে তার সাথে কিছুটা মেল্ট হয়ে যায়, গলে যায় অনেকটা। যেমন বললাম যে এই ডিটা অনেকটা, আপনাদের যদি অভিধান থাকে বাসায়, ডিকশনারি থাকে, আপনারা খুলে দেখবেন, দেখবেন লেখা আছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ডিটার উচ্চারণও জের মতো দেয়া আছে, অর্থাৎ এই রকম দেয়া আছে, অ্যাডজেক্টিভ, এই রকম উচ্চারণ দেওয়া আছে, একবারে অ্যাডজেক্টিভ দেওয়া নাই, আবার অ্যাডজেক্টিভ তো নয়ই। তাহলে কি হলো, কিন্তু
যেমন আমি আগে একটা শব্দ লিখছিলাম সাইন, কিন্তু খেয়াল করে দেখেন এর সাথে যদি আমি এরকম লিখি ATURE, তখন কি হয় বলেন তো? তখন কিন্তু আর সাইনেচার হয় না, সিগনেচার হয়, সিগনেচার হয়। এটার কারণ হলো এটাকে বলা হয় স্ট্রেস। আপনি যখন একটা শব্দ উচ্চারণ করছেন তখন তার স্ট্রেসটা কোথায় পড়ছে তার উপর নির্ভর করে উচ্চারণ এদিক সেদিক হয়। যেমন আপনি খেয়াল করে দেখেন আপনি যখন সাইন বলছিলেন তখন কিন্তু আপনি বলতে পারবেন না সিগ এন, আপনি এরকম করে কিন্তু বলতে পারবেন না, কারণ এটা হচ্ছে মনোসিলেবল, একবারে উচ্চারণ করতে হবে। তো সেটা করতে গেলে আপনাকে সাইন বলতে হবে। কিন্তু যখন এটা একসাথে আসছে, খেয়াল করে দেখেন এই এনটা কিন্তু আর জির সাথে নাই, খেয়াল করে দেখেন আলাদা হয়ে গেছে, স্ট্রেসটা কিন্তু এই জির উপরে পড়ে গেছে। সিগ, সিগ নেচার, সিগ নেচার, এই এটার উচ্চারণ হয় এই। আমি উচ্চারণ নিয়ে বারবার বলছি যে দরকার নেই, কিন্তু শুদ্ধতাটা আমাকে বলতে হবে, যার কারণেই বলছি। চিন্তা করার কিছু নেই, এগুলো ধীরে ধীরে শিখে যাবেন ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন এখানে যে এই জি আর এন এর মধ্যে এরা ব্রেকআপ করে ফেলছে, এরা সেপারেশনে গেছে। সিগ, SIG, সিগ, NA না, তারপরে TURE, চার, সিগনেচার। ঠিক সেই রকম এখানেও খেয়াল করে দেখেন অ্যাজিক, আপনাদের মনে হবে যে এখানে তো সি আর টি আছে, খেয়াল করে দেখেন এই যে অ্যাজিক দেখেন এখানে এসে থেমে গেছে অ্যাজিক, তারপরে হচ্ছে টিভ, টিভ, যার কারণে এর মাঝখানে লাগেনি। যেখানে একদম থেমে যাবে সেই জায়গায় ভাউলের প্রয়োজন হয় না, কিন্তু যখনই ও চলতে চায়, মনে রাখতে হবে ভাউলটা কি, এগুলো হচ্ছে এক ধরনের কি বল হাওয়ায় উড়িয়ে দেওয়া, আপনি থেমে যেতে পারবেন না, আপনাকে আরও একটু মুখ দিয়ে বাতাস বের করে দিতে হবে, এরকম কিছু। যেমন NIK কিংবা NIT, ধরেন এটা আমি বললাম, এটা এখানেই থেমে যাবে NIT, নিট। কিন্তু এরপরে যদি আমি দেই তাহলে এটা আর কিন্তু নিট হবে না, NITE হবে। যেমন LIK, এটা হচ্ছে লিক উচ্চারণ হবে, কিন্তু যদি আমরা লিখি LIKE তখন হবে লাইক। এগুলো ভিন্ন বিষয়। তো মূলত আমরা যেটা আজকে একেবারেই নতুন শিখলাম সেটা হলো যে কেন কনসোনেন্টের আগেই বসবে, কারণ এইটাই। খেয়াল করে দেখেন ওই যে বললাম ব্যাগ, খেয়াল করে দেখেন BAG, এই যে বিটা হচ্ছে কনসোনেন্ট, তার আগে তো একটা ভাওয়ালই বসবে। কিন্তু যখন আপনি এগ লিখছেন, ধরেন আপনি এগ লিখছেন, খেয়াল করে দেখেন এগ, এই যে আবার থেমে গেছে, কিন্তু তার আগে তো অ্যান লাগবে, কারণ এই যে এই অ্যানের জন্য তো একটা ভাওয়ালই লাগবে। এই যে অ্যান, কনসোনেন্ট, তাহলে তার জন্য পরে একটা কি লাগবে, একটা ভাওয়াল লাগবে। ঠিক এই কারণে ভাওয়াল সাউন্ডের আগে অ্যান বসে, কারণ অ্যানের শেষটা হচ্ছে একটা কনসোনেন্ট দিয়ে, আর এটা তো একটা ভাওয়াল, তাহলে এই ভাওয়ালটা কনসোনেন্টকে গ্রহণ করবে, আর এই কনসোনেন্টটা ভাওয়ালকে গ্রহণ করবে, এই কারণে। যেমন এখানেও মজার জিনিস আছে, এই যে অ্যান যখন কোনো শব্দের আগে বসে তখন কিন্তু এটা আলাদাভাবে উচ্চারিত হয় না। এটাও যখন কোনো কনসোনেন্টের আগে, এটা কিন্তু আলাদাভাবে উচ্চারিত হয় না, কিন্তু আমরা তো উচ্চারণ ওইভাবে জানি না, যার কারণে এই সমস্যাটা হয়। যেমন এই যে অ্যান এগ, এটা কিন্তু এরকম উচ্চারণ নয়, আপনাকে বলতে হবে অ্যানেগ। অ্যান অ্যাপল নয়, অ্যান অ্যাপল, একসাথে, এটা একটা শব্দের মতো, একদম একদম একটা শব্দ নয়, কিন্তু একটা শব্দের কাছাকাছি উচ্চারিত হবে। এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা হবে। তো কেমন লাগলো আজকের ক্লাস? আর যদি কোনো প্রশ্ন থাকে, আর ক্লাস কী বারে করলে সুবিধা হয়,
শুধু বৃহস্পতিবার ছাড়া, বৃহস্পতিবারে আমার ক্লাস আছে, সেই দিন ছাড়া প্রথমে একদিন শুরু করব, কারণ হচ্ছে যে মানুষ বেশি আবার নিতে পারে না। সপ্তাহে একদিন শুরু করব, তারপরে আগ্রহ অনুযায়ী ক্লাস বাড়াবো। তো কোন দিন করলে সুবিধা হয় একটু মন্তব্য করে আপনারা জানান, তারপরে আজকে শেষ করব। খুব বেশি নেই, তারপরেও যারাই আছেন আপনারা একটু মন্তব্য করে জানাতে পারেন। আচ্ছা, একজন মন্তব্য করেছে, ভালো, ধন্যবাদ। আসলে কন্টেন্ট আসলে অনেক, তো যার কারণে আচ্ছা, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। বিষয় হচ্ছে, আচ্ছা একজন বলছে শুক্রবার, আচ্ছা শুক্রবারে হলে আমার সমস্যা নেই, শুক্রবারে করা যাবে। যেদিন ভালো হয় করেন, তবে ফ্রাইডে ছাড়া, এই সেরেছে। একজন বলছে ফ্রাইডে ছাড়া, আর একজন বলছে ফ্রাইডে, তাহলে আমি কোন দিকে যাব? আর একজনও বলছে শুক্রবার হলে ভালো হয়। স্যার আমার মনে হয় ছুটির দিন সবার জন্য ভালো হতে পারে শুক্রবার। যেহেতু শুক্রবার বলছে বেশিরভাগ, অতএব শুক্রবারই করতে হবে। শুক্রবারে হলে তবে এত দেরিতে হবে না, হয়তো বা 9টায় হতে পারে, সেটা জানাবো আপনাদের। আপনারা বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, আপনারা ভালো কিছু শিখবেন ইনশাআল্লাহ। শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে, আর লাইভ ক্লাস লাইভেই করতে হবে। লাইভ ক্লাস আসলে পরে করতে ভালো লাগে না। নাজনীন খানম বলছে যে কোনো দিন দিতে পারেন। আচ্ছা, শুক্রবারই ভালো, শুক্রবারই ভালো। শামীমের হয়তো একটু কষ্ট হবে, হয়তো কোনো কাজ আছে, এখন তো কিছু করার নেই, যেহেতু আমিও বুঝতে পারছি যে মানে শুক্রবারই আসলে এই ধরনের ক্লাসের জন্য ভালো, কারণ ছুটির দিন সবাই একটু রিল্যাক্স থাকে। অন্য অন্য দিন তো কি বলা যায়, যে কোনো রকম জব করুক আর যাই করুক না কেন, সবাই তো আর আমার মতো ঘরে থাকে না। আমার তো আসলে সারাক্ষণই ঘরে থাকা, যার ফলে আমার কাছে কোনো কিছুই মনে হয় না শুক্র শনি, মানে এভরিডে ইজ সানডে ইন দিস রিগার্ড। এই ক্ষেত্রে আমার কাছে প্রত্যেক দিনই ছুটির দিন আর কি। ইন আওয়ার কান্ট্রি দ্য সেন্টেন্স শুড বি এভরিডে ইজ ফ্রাইডে। আসলে আমাদের এগুলো তো মানে ইংরেজি ভাষা তো আপনারা জানেন যে পাশ্চাত্য থেকে আসছে, যার ফলে প্রবাদগুলো ওই রকম তাদের কাছ থেকে আসছে। যদিও আমি যতটা এখন পর্যন্ত তাদের সাথে কথা বলেছি, তারা আসলে প্রবাদগুলো ওইভাবে পছন্দ করে না। তারা ওইটাকেই বর্ণনা করে বলে, কিন্তু প্রবাদগুলো তারা ওইভাবে পছন্দ করে না, তারা ব্যবহারও করে না। যেমন আমার মনে আছে যে আমি একজন আমেরিকান এক স্ক্রিপ্ট রাইটারের গ্রাফিক ডিজাইনের কাজ করতাম একদম অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ মাই কেরিয়ার, মেবি 2012, ইট ওয়াজ মেবি 2012। তা আমি তাকে ওই রকম আপনাদের সামনে শুরুতেই যেমন কথা বলতে বলতে বলতেছিলাম যে আই এম কাইন্ড অফ লোটাস ইটার, তো ওকে আমি বলতেছিলাম যে আই এম এ লোটাস ইটার। তো বলতেছে হোয়াট ইজ লোটাস ইটার? তো আমি বললাম যে এটা আসলে মানে মাইন্ড ইটার বা ফরগেটফুল এইরকম আর কি বোঝায়। তো ও আচ্ছা। তো
তো ফ্রেজ বা ইডিয়ম এগুলো নিয়েও আসলে ফ্রেজ যদিও আসলে খুব কমন, কিন্তু ইডিয়মগুলো একটু মানে একটু পড়াশোনা করতে হয়, একটু মুখস্থ করতে হয়, একটু ঝামেলা আছে আর কি। যাই হোক, সব বিষয়েই কথা হবে ইনশাল্লাহ। আর শুক্রবারই ভালো। তো আজ আর কথা না বাড়াই, 1 ঘন্টা প্রায় 51 মিনিটস। তো আজ শেষ করি, আবার পরের ক্লাসে শুক্রবার রাত ঠিক বলা একটু মুশকিল আসলে। 10টার আগে করলে এক সমস্যা, আবার 10টার পরে করলে আর এক সমস্যা। আমি জানি না শুক্রবারে পারবো কিনা, কারণ রোজা তো আছে, এই 3 দিন তো রোজা। তো রোজা থেকে আমি আবার কথা বলতে পারি না। এমনিতেই তো দেখতেই পাচ্ছেন লিকলিকে চেহারার মানুষ, আমি লিকলিকে শরীরের মানুষ। তো যার ফলে মানে বা অভ্যাসও নেই আসলে খুব বেশি, যেগুলোতে খুব বেশি পরিশ্রম হয় এই ধরনের কাজের আসলে কখনোই অভ্যাস ছিল না, এখনও নাই। যার ফলে রোজা থেকে আবার রাত্রে কথা বলতে পারবো কিনা, যেহেতু গ্রুপ আছে আমি পোস্ট করে সব কিছু জানাবো। তবে আপনারা যতটুকুই আজকে শেখালাম একটু শেখার চেষ্টা করেন, এবং যেটা মানে আমার খুব ভাল লাগবে, খুব ভাল লাগবে আপনারা যদি পোস্টটা মানে ভিডিওটা শেয়ার করেন, খুবই ভালো লাগবে। কারণ আমরাই তো একে অপরের জন্য আমরা। সবচেয়ে বড় কথা, একেবারেই শেয়ার করবেন না যদি আমি ভালো কিছু না বলে থাকি। ভালো কিছু না বলে থাকলে কোনো দরকারই নাই শেয়ার করার। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ আমি ভালো কিছু শিখিয়েছি, তাহলে শেয়ার করতে ভুলবেন না। অনেক মানুষ জয়েন করুক, অনেক মানুষ দেখুক, সবার ভাল লাগবে। বিভিন্ন রকম প্রশ্ন আসবে, বিভিন্ন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া যাবে, দেখবেন ভালো লাগবে, ক্লাস আরও প্রাণবন্ত হবে। কারণ এটা খুবই স্বাভাবিক, একজন স্পিকার যখন কথা বলে, সামনে যখন কম মানুষ থাকে তখন সে, বিশেষ করে আমার তাই হয়, সামনে 100 জন মানুষ যদি থাকে তাহলে আমি যা বলবো 1000 মানুষ থাকলে তার দ্বিগুণ কথা বলবো আমি। মানে তথ্যগুলো তত বলতে ইচ্ছে করবে যে হ্যাঁ আমি এটা বলতে হবে, এটা বলতে হবে, অনেক কিছু চলে আসবে। কিন্তু যখনই দেখবো যে 2 4 5 জন মানুষ, তখন আসলে মানে অনেকটা আগ্রহ হারায় যায়। তো ঠিক আছে, কথা হবে গ্রুপে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।